হ্যালো স্টুডেন্ট, তোমরা যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 2 নম্বর ইউনিট থেকে দুটি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং এই দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে পাঠ্যক্রম কাকে বলে এবং পাঠ্যক্রমের বিভিন্ন প্রকারভেদ আলোচনা করো। অ্যান্সার দেখো, প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু। শিক্ষা ব্যবস্থায় শিক্ষার লক্ষ্য পূরণের অন্যতম প্রধান হাতিয়ার হলো পাঠ্যক্রম। কি শিক্ষা ব্যবস্থায় শিক্ষার লক্ষ্য পূরণের অন্যতম প্রধান উপাদান হলো কি পাঠ্যক্রম বা প্রধান হাতিয়ার হলো পাঠ্যক্রম। ইংরাজি কারিকুলাম শব্দটি ল্যাটিন শব্দ কুরিয়ার থেকে এসেছে, যার আক্ষরিক অর্থ হলো দৌড়ের পথ, অর্থাৎ নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য শিক্ষার্থীকে যে পথে অগ্রসর হতে হয় তাকে পাঠ্যক্রম বলে। তবে আধুনিক শিক্ষাবিজ্ঞানে পাঠ্যক্রমের ধারণা অনেক ব্যাপক। প্রখ্যাত শিক্ষাবিদ কানিংহামের মতে পাঠ্যক্রম হলো শিল্পীর হাতে এমন এক যন্ত্র যার সাহায্যে তিনি তার স্টুডিওতে নিজের আদর্শ অনুযায়ী উপাদানটিকে গঠন করে। অর্থাৎ শুধু পুঁথিগত বিদ্যা নয়, বিদ্যালয়ের ভেতর ও বাইরে শিক্ষার্থীর অর্জিত সমস্ত অভিজ্ঞতার সমষ্টি হলো পাঠ্যক্রম। এবার পাঠ্যক্রমের প্রকারভেদ। শিক্ষার লক্ষ্য, দর্শন এবং শিক্ষার্থীদের চাহিদার উপর ভিত্তি করে পাঠ্যক্রমকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। নিচে কয়েকটি প্রকারভেদ আলোচনা করা হলো। 1 নম্বর হচ্ছে বিষয় কেন্দ্রিক পাঠ্যক্রম। এখানে কি বলা হচ্ছে দেখো, এটি হলো শিক্ষার সবথেকে প্রাচীন ও প্রচলিত পাঠ্যক্রম। এই পাঠ্যক্রমে নির্দিষ্ট কিছু বিষয় বা পুঁথিগত জ্ঞান অর্জনের ওপর অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়। এখানে শিক্ষার্থীর মানসিক ও পাক্ষবিক বিষয় বিকাশের চেয়ে বিষয়বস্তুর জ্ঞান ও পরীক্ষায় উত্তীর্ণ হওয়াই প্রধান লক্ষ্য। এই ব্যবস্থা শিক্ষক কেন্দ্রিক এবং এখানে শিক্ষার্থীর ভূমিকা অনেকটা নিষ্ক্রিয় থাকে। 2 নম্বর হচ্ছে শিশুকেন্দ্রিক পাঠ্যক্রম। আধুনিক শিক্ষাবিজ্ঞানে এই ধরনের পাঠ্যক্রমের গুরুত্ব অপরিসীম। এই পাঠ্যক্রম সম্পূর্ণভাবে শিক্ষার্থীর আগ্রহ, সামর্থ্য, চাহিদা এবং মনোবৈজ্ঞানিক বিকাশের উপর ভিত্তি করে রচিত। রুসো, পেস্তালসি, ডিউই প্রমুখ শিক্ষাবিদ এই পাঠ্যক্রমের প্রবক্তা। এখানে শিক্ষকের ভূমিকা হলো একজন সহায়কের এবং শিক্ষার মূল উদ্দেশ্য হলো শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধন করা। 3 নম্বর হচ্ছে কর্মভিত্তিক পাঠ্যক্রম। যে পাঠ্যক্রমে হাতে কলমে কাজ করা বা সক্রিয়তার মাধ্যমে জ্ঞান অর্জনকে প্রাধান্য দেওয়া হয় তাকে কর্মভিত্তিক পাঠ্যক্রম বলা হয়। এখানে শিক্ষার্থীরা বিভিন্ন কাজের মাধ্যমে শিক্ষা লাভ করে। মহাত্মা গান্ধীর বুনিয়াদী শিক্ষা বা ডিউইর প্রজেক্ট পদ্ধতি এই পাঠ্যক্রমের প্রকৃষ্ট উদাহরণ। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও শ্রমের প্রতি মর্যাদা বৃদ্ধি পায়। তারপরে কি হচ্ছে দেখো, অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম। জন ডিউই এই ধরনের পাঠ্যক্রমের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। এই পাঠ্যক্রম অনুযায়ী শিক্ষা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং অভিজ্ঞতার নিরবচ্ছিন্ন পুনর্গঠন। শিক্ষার্থী সমাজ ও পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে যে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে তাই হলো এই পাঠ্যক্রমের বিষয়বস্তু। এটি জীবনকেন্দ্রিক এবং পরিবর্তনশীল। তারপরে কি বলা হচ্ছে দেখো, সুসংগত ও অবিচ্ছিন্ন পাঠ্যক্রম। এই পাঠ্যক্রমে বিভিন্ন বিষয়কে আলাদা আলাদা খোপে না রেখে তাদের মধ্যে একটি যোগসূত্র স্থাপন করে পড়ানো হয়। যেমন ইতিহাস, ভূগোল, পৌরবিজ্ঞানকে আলাদা আলাদাভাবে না পড়িয়ে সমাজবিদ্যা হিসাবে পড়ানো হয়। এর ফলে শিক্ষার্থীর জ্ঞানের অখণ্ড রূপটি অনুধাবন করতে পারে। আর তারপর হচ্ছে কোর পাঠ্যক্রম। একটি নির্দিষ্ট স্তরে সমস্ত শিক্ষার্থীর জন্য যে বিষয়গুলি আবশ্যক এবং যা সাধারণ নাগরিক হিসাবে বেঁচে থাকার জন্য অপরিহার্য তাকে কোর পাঠ্যক্রম বলে। যেমন ভাষা শিক্ষা, গণিত, পরিবেশ শিক্ষা ইত্যাদি, যা সকলকেই পড়তে হয়। তারপর উপসংহার। পরিশেষে বলা যায় পাঠ্যক্রম কোনো স্থির বা অনড় বিষয় নয়, সমাজ পরিবর্তনশীল, তাই সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষার চাহিদাও পরিবর্তিত হয়। একটি আদর্শ পাঠ্যক্রম সর্বদা নমনীয়, গতিশীল এবং জীবনকেন্দ্রিক হওয়া বাঞ্ছনীয়। আধুনিক শিক্ষা ব্যবস্থায় তাই কোনো একটি নির্দিষ্ট প্রকারের ওপর নির্ভর না করে বিষয়বস্তু, শিক্ষার্থীর আগ্রহ এবং কর্মমুখিতার সমন্বয়ে এক মিশ্র ও সুষম পাঠ্যক্রম রচনার ওপরে জোর দেওয়া হচ্ছে, যা শিক্ষার্থীর পূর্ণাঙ্গ বিকাশে সহায়তা
করবে। এবারে হচ্ছে কি পরের প্রশ্ন, একজন আদর্শ শিক্ষকের গুণাবলী ও দায়িত্ব আলোচনা করো। এই প্রশ্নটাও তোমরা জানো, তোমাদের সিলেবাসের একদম টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নের উত্তর কিভাবে গুছিয়ে লিখবে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলে নিই, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা ভালো নম্বর পেতে চাইছো পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল নিয়ে পড়াশোনা করতে পারো। তার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে। চলো এই প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। এখানে কি বলা হচ্ছে, প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু। শিক্ষা ব্যবস্থার প্রাণকেন্দ্র হলো শিক্ষক। বিদ্যালয়ে ভৌত কাঠামো বা পাঠ্যক্রম যতই উন্নত হোক না কেন, একজন যোগ্য ও আদর্শ শিক্ষকের উপস্থিতি ছাড়া শিক্ষার প্রকৃত উদ্দেশ্য সফল হতে পারে না। কোঠারি কমিশনের মতে ভারতের ভাগ্য তার শ্রেণীকক্ষেই নির্ধারিত হচ্ছে, আর এই ভাগ্য গড়ার কারিগর হলো শিক্ষক। একজন আদর্শ শিক্ষক শুধুমাত্র পুঁথিগত জ্ঞানের বাহক নয়, তিনি শিক্ষার্থীদের কাছে একজন বন্ধু, দার্শনিক এবং পথপ্রদর্শক। তারপরে আদর্শ শিক্ষকের গুণাবলী। এখানে কি বলা হচ্ছে, আদর্শ শিক্ষকের গুণাবলীতে শিক্ষকতার পেশা অত্যন্ত মহান এবং দায়িত্বপূর্ণ, তাই একজন আদর্শ শিক্ষকের মধ্যে বিশেষ কিছু গুণের সমাবেশ থাকা বাঞ্ছনীয়। এগুলিকে প্রধানত দুভাগে ভাগ করা হয়, ব্যক্তিগত এবং পেশাগত গুণাবলী। 1 নম্বর পয়েন্ট, এখানে গভীর বিষয়ে জ্ঞান ও পাণ্ডিত্য। একজন আদর্শ শিক্ষকের প্রধান গুণ হলো তার নিজের বিষয়ের ওপর গভীর দখল। তিনি সর্বদা জ্ঞান পিপাসু হবেন এবং তার বিষয়ে নতুন নতুন তথ্য সম্পর্কে আপ টু ডেট থাকবেন, যাতে শিক্ষার্থীদের সঠিক ও আধুনিক জ্ঞান প্রদান করতে পারেন। 2 নম্বর হচ্ছে মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। আধুনিক শিক্ষা হলো শিশুকেন্দ্রিক, তাই শিক্ষককে অবশ্যই মনোবিজ্ঞানের জ্ঞান রাখতে হবে। শিক্ষার্থীদের বয়স, বুদ্ধি, রুচি, সামর্থ্য অনুযায়ী তিনি পাঠদান করবেন এবং প্রতিটি শিশুর ব্যক্তিগত বৈষম্যকে গুরুত্ব দেবেন। 3 নম্বর হচ্ছে বাচনভঙ্গি এবং যোগাযোগ দক্ষতা। শিক্ষকের ভাষা হবে স্পষ্ট, সাবলীল এবং আকর্ষণীয়। তিনি কঠিন বিষয়কে সহজ করে উপস্থাপন করবেন। তার যোগাযোগ দক্ষতা বা কমিউনিকেশন স্কিল এমন হতে হবে যাতে শিক্ষার্থীরা তাকে ভয় না পেয়ে সহজে প্রশ্ন করতে পারে। তারপরের পয়েন্ট হচ্ছে ধৈর্য ও নিরপেক্ষতা। একজন আদর্শ শিক্ষক হবেন অত্যন্ত ধৈর্যশীল ও সহনশীল। শ্রেণীকক্ষে জাতি, ধর্ম, বর্ণ, মেধা নির্বিশেষে সকল শিক্ষার্থীর প্রতি তিনি সমদর্শী আচরণ করবেন। কোনো বিশেষ শিক্ষার্থীর প্রতি পক্ষপাতিত্ব একজন শিক্ষকের কাম্য নয়। এবারে আদর্শ শিক্ষকের দায়িত্বে কি বলা হচ্ছে, প্রথম এখানে বলা হচ্ছে পাঠ পরিকল্পনা ও শিক্ষাদান। শিক্ষকের প্রধান দায়িত্ব হলো নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী পাঠ পরিকল্পনা তৈরি করা এবং উপযুক্ত শিক্ষণ পদ্ধতি ব্যবহার করা। শিক্ষণ পদ্ধতি ব্যবহার করে তা শিক্ষার্থীদের সামনে তুলে ধরা। তিনি শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষণ প্রক্রিয়াকে আনন্দদায়ক করে তুলবেন। 2 নম্বর হচ্ছে চরিত্র গঠন ও মূল্যবোধের বিকাশ। শিক্ষার অন্যতম লক্ষ্য হলো চরিত্র গঠন করা। শিক্ষক তার নিজের আচরণ ও আদর্শের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সত্যবাদিতা, শৃঙ্খলা, দেশপ্রেম, নিয়মানুবর্তিতার মতো সামাজিক ও নৈতিক মূল্যবোধ জাগিয়ে তুলবে। তারপরে মূল্যায়ন ও নির্দেশ দান। শুধুমাত্র পরীক্ষা নেওয়াই নয়, বরং গঠনমূলক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীর দুর্বলতা নিশ্চিত করা শিক্ষকের দায়িত্ব। প্রয়োজনে তিনি শিক্ষার্থীদের ব্যক্তিগত সমস্যা সমাধানের পরামর্শদাতা বা গাইড হিসাবে কাজ করবেন এবং তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সহায়তা করবেন। নেক্সট হচ্ছে দেখো সমাজ ও বিদ্যালয়ের মধ্যে সংযোগ স্থাপন। বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র সংস্করণ। শিক্ষক বিদ্যালয় ও সমাজের মধ্যে সেতু বন্ধন হিসাবে কাজ করবেন। তিনি শিক্ষার্থীদের সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতন করবেন এবং সমাজের উন্নয়নে তাদের উদ্বুদ্ধ করবেন। নেক্সট উপসংহার। পরিশেষে বলা যায় একজন আদর্শ শিক্ষকের প্রভাব শিক্ষার্থীদের জীবনে সুদূর প্রসারী। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের মতে শিক্ষক হবেন সেই প্রদীপ যিনি নিজে জ্বলে অন্যকে আলো দান করেন। তিনি কেবল তথ্য পরিবেশন নন, তিনি শিক্ষার্থীদের সুপ্ত সম্ভাবনার বিকাশ ঘটান এবং তাদের একজন সুনাগরিক হিসাবে গড়ে তোলেন। তাই শিক্ষকের গুণাবলী ও দায়িত্ব পালনের ওপরই জাতির ভবিষ্যৎ এবং শিক্ষার গুণগত মান নির্ভর করে। এই ছিল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 2টি বড় প্রশ্নের উত্তর।